এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কে? আপনি আমাকে কি বললেন? কি বললাম? তোতলাচ্ছেন কেন? কি সম্বোধন করেছেন ওদের কাছে? আইস স্কুল লেডি, এটাই বলেছে। মাহি বাম চোখের ভ্রু উঁচু করে ফের শুধায়। এটা বলেছেন? আহনাব মাথা উপর নিচে নাড়াতে নাড়াতে বলে, হুম, এটাই বলেছে। তুমি যদি ভুল শোনো এটাও কি আমার দোষ? ও, আমি ভুল শুনেছি। মাহি আবারও মাথা উপর নিচে নাড়ে। মাহি কয়েক সেকেন্ড আহনাবের চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থাকে। তারপর স্ট্রবেরি শেকে স্ট্রোতে শেষবারের মতো টান দিয়ে খালি প্লাস্টিকটা আহনাবের হাতে ধরিয়ে দিয়ে হনহন করে হাঁটা ধরে। আহনাব অবাক হয়ে মাহির পিছু যেতে যেতে বলে, এই মাহি, সরি, শোনো না। মাহি যেতে যেতে জোরে বলে, যদি ছবি আঁকার জিনিসগুলো ওখানে ফেলে আমার পিছু এসেছেন তবে বুঝে নিয়েন কিন্তু। থেমে যায় আহনাব। মুখ ভার করে হতাশ হয়ে একবার মাহির চলে যাওয়া দেখে তো আরেকবার পেছনে ঘুরে অর্ধেক আঁকা ছবিটার দিকে তাকায়। অতঃপর হতাশ হয়ে ছবিটার দিকেই এগিয়ে যায়। সারাদিন বৃষ্টি, একবার মুষলধারা তো আরেকবার ঝিরিঝিরি। সমুদ্রের নিম্নচাপের কারণে এত বৃষ্টি হচ্ছে। প্রকৃতিতে শরৎ ঋতু তার রূপে আত্মপ্রকাশ করতে না করতেই গ্রীষ্ম বর্ষা আবার নিজেদের প্রভাব বিস্তার করতে ব্যস্ত। হোস্টেলে অলস বসে আছে সুমি, মৌমি, রাত্রিরা। সুমি ও মৌমি কিছু ডাউনলোড করা চাইনিজ সিরিজ দেখছে, কিন্তু রাত্রি উপর হয়ে বিছানায় শুয়ে শুয়ে ভাবনায় খয়ে আছে। সুমি ড্রামা দেখতে দেখতে রাত্রিকে খেয়াল করে, অতঃপর প্রশ্ন ছুড়ে, কি রে, তুই এভাবে শুয়ে আছিস কেন? রাত্রি অনড়ভাবে জবাব দিল, ভালো লাগছে না তাই। বৃষ্টির জন্য? না। তবে? রাত্রি উঠে বসলো, তারপর হতাশ হয়ে বলল, আমি জানলে কখনোই এসবে জড়াতাম না। আমি তার মিথ্যাকে বিশ্বাস করে ফেলেছিলাম। এবার সুমির সাথে সাথে মমিও কৌতূহলী হলো। মমি ফোন হাতের থেকে নামিয়ে রেখে রাত্রিকে উৎসাহী হয়ে শুধালো, কাল না তুমি তোমার অনলাইন বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে জিসি মোড়ে দিকে গেছিলে? কেমন গেল তোমাদের ফার্স্ট ডেট? সুমিও বলল, হ্যাঁ তাই তো। তারপর সেখান থেকে টিউশনিতে গিয়েছিলি বলেছিলি, এসে ঘুমিয়ে গেলি। বললি না তো প্রথম দেখা কেমন ছিল। রাত্রি হতাশ নিঃশ্বাস ছেড়ে বলল, সে আমাকে মিথ্যা বলেছে। সে বইয়ের থেকে পড়াশোনা করেনি। হ্যাঁ, তবে সে ছবিতেই পড়ে। আমরা তাকে চিনিও। সুমি ও মৌমি অবাক হলো, ফের শুধালো, আমরা চিনি? কে সে? নিলয়, সাগরদের সাথে নিলয়। কি? সুমি ও মৌমি একসাথে চিৎকার করে ওঠে। তারপর দুজনেই নিজেদের মুখ চেপে ধরে রাত্রির কাছে এগিয়ে এসে ফিস ফিস করে প্রশ্ন ছুড়ে, নিলয়, ও কি তোর সাথে খারাপ কিছু করেছে? কত বড় ফ্রড এরা! ছি! না, আমার সাথে খারাপ কিছু করেনি, কিন্তু কিন্তু কি? সে জানতো আমি রাত্রি, জেনে শুনেই আমাকে অ্যাপ্রোচ করেছে। সুমি চিন্তিত হয়ে বলে, জেনে শুনে যেহেতু অ্যাপ্রোচ করেছে তার মানে কোনো উদ্দেশ্য তো আছেই। ওই গ্রুপের কেউ আমাদেরকে সহ্যই করতে পারে না। সেখানে তোকে অ্যাপ্রোচ করা মানে তো কোনো প্ল্যান আছেই। মৌমি বলে, শোন, তুই ভয় পাবি না। নিলয় তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমরা আহনাব মার্শাদের জানাবো ব্যাপারটা। রাত্রি মৌমির কথা শুনে তাড়াতাড়ি অনুরোধ করে বলে, প্লিজ ওদের জানাস না। আমি নিলয়ের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। কালকেই আমি ওকে ব্লক করেছি। মার্সাতরা জানলে ঝামেলা করবে। সব শান্ত আছে, ভালো আছে, আর ঝামেলা লাগানোর দরকার নেই। আমার জন্য তো আরও আগে দরকার নেই। কিন্তু পরে যদি ওরা ঝামেলা করে? ওরা করলে সেটা পরে দেখা যাবে। আমি এ বিষয় নিয়ে ঘাটাঘাটি চাই না। অনলাইনে পরিচয় ছিল, তাই ব্যাপারটা অনলাইনেই সমাধান করা ভালো। আমাদের মাস্টার্স শেষ হতে আর 1.5 বছরেরও কম সময় বাকি। এখান থেকে চলে গেলে নিলে কখনো আমাকে খুঁজেও পাবে না। সুমি ও মৌমি একে অপরের দিকে চেয়ে রাত্রিকে এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা না করার সিদ্ধান্ত নিল। মোট খারাপ তোর?
সাবিহা মাহিকে প্রশ্ন করে মাহির দিকে উত্তরের আশায় চেয়ে আছে। সাবিহার সাথে সাথে আদিরা, রিন্তিও। মাহি ও আদিরার মধ্যে সব ঠিক হয়ে গেছে, তবে মাহি এখন সতর্ক থাকে যাতে করে তার ভাইয়ের টপিক না ওঠে। মাহি আইসক্রিম খেতে খেতে জবাব দেয়, না তো। তাহলে এত আইসক্রিম খাচ্ছিস কেন? মাত্রই তো 3 কাপ খেলাম, আর এগুলো এখন আর আইসক্রিম নেই, চকলেট শেক হয়ে গেছে। রিন্তি সাবিহাকে পূর্ব দিকে তাকাতে ইশারা করে। সাবিহা পূর্ব দিকে তাকায়, দেখে আহনাব ও রাফিন কিছুটা দূরে অনবরত হাঁটছে, কিন্তু রিন্তি তাকাতেই আহনাব হাত জোর করার মতো দেখায়। বিষয়টা রিন্তি ঠিক বুঝতে পারে না, সে জিজ্ঞেস করে বসে মাহিকে, আচ্ছা মাহি, আহনাব ভাই ও তোর মধ্যে ঝামেলা হয়েছে? না তো। তাহলে উনি এভাবে উকিঝুঁকি করছেন কেন? মাহি একবার তাকালো সেদিকে, তারপর বিরক্তি কণ্ঠে বলল, সেটা ওনাকেই জিজ্ঞেস কর, আমি কিভাবে জানবো উনি কেন এমন করছেন। সাবিহা উঠে আহনাব ও রাফিনের কাছে গেল। সাবিহাকে আসতে দেখে রাফিন জিজ্ঞাসা করে, মাহির রাগ ভেঙেছে? না মনে হয়। কিছু হয়েছে কি? আইসক্রিম যে হারে খাচ্ছিস। আহনাব বলে ওঠে, আমার স্টুডেন্ট আজকে ছবিতে ঘুরতে এসেছিল, এসে আমাকে দেখেই ছুটে এসে এক প্রকার বায়না শুরু করেছে তাকে এবং তার বান্ধবীদের ক্যাম্পাস ঘুরে দেখাতে হবে। তখন আমার পাশে ছিল মাহি। ও, তোর আপনি মেয়েটাকে ক্যাম্পাস ঘুরিয়ে দেখিয়েছে? কিছুক্ষণ দেখিয়ে বলেছি নিজেরা দেখে নাও, আমার কাজ আছে। মাহির সাথে গিয়েছিল? না, ও তো তখনই চলে এসেছে। সাবিহা মিনমিন করে বলে, কিছু বললে? না না, আমি দেখিনি। আপনি চিন্তা করবেন না, ও একটু জেলাস আর কি। ঠিক হয়ে যাবে ভাইয়া। এই বলে সাবিহা আবার তার বান্ধবীদের কাছে চলে আসে। তারপর আদিরা ও রিন্তিকে কানে কানে সবটা বলছে। মাহি আড়ি পেতে শুনতে চাইলে ওরা আরেকটু সরে যায়। মাহি তারপর মুখ বাঁকিয়ে নিজের আইসক্রিম খাওয়াতে মন দেয়। ওই মার সাথ এবার বেশি করতেছে, আমার বারবার পুলিশে দৌড়ানি দেওয়া হইতাছে না, ওই মাইয়ার লাগিয়া তার এত কিসের প্রীত। দেলোয়ারের কথা শুনে সাগর সিগারেটের শুক টান দিতে দিতে কিছু চিন্তা করলো, তারপর ফট করে বলে উঠল, কিডন্যাপ করো আদিরাকে। কিডন্যাপ? মার সাথে সারাদিন অফিসে থাকে, তাই কিডন্যাপ করতে তেমন ঝামেলা হবে না। আদিরা দুপুরের পর যখন ক্যাম্পাস থেকে বের হয় তখনই উঠিয়ে নেবে, তারপর সুযোগ বুঝে বিয়ে করে ফেলবে। সাগরের বুদ্ধিটা দেলোয়ারের মনে ধরল। সে সহাস্যে বলল, ভালা বুদ্ধি দিছেন, এই ফুলকরিরে পাওয়ার লাগিয়া এইটা ছাড়া উপায় নাই। অনেক জ্বালাইছে ওই মার সাথ, একবার বিয়াটা কইরা ফালাইলে সব তেজ বাইর হয়ে যায়। তাহলে ব্যবস্থা করে ফেলো, তাড়াতাড়ি কাজটা করো। তারপর দেলোয়ার সব ব্যবস্থা করতে চলে যায়। দেলোয়ার যেতেই নিলয় সাগরের কাছে এসে বলে, আদিরাকে কিডন্যাপ করলে মার্সাদের কি লস? তার থেকে ভালো রুহুল আমিনের দেওয়া কাজটা করার চেষ্টা কর। মার্সাদকে কোনোভাবে গায়েব করে দিলেই তো হয়। তারপর মার্সাদের বাবা তার ব্যবসার দায়িত্ব রাকিবকে বুঝিয়ে দেবে। মার্সাদ না থাকলে রাকিব ছাড়া আর তো কোনো অপশান থাকবে না ওনার কাছে। সাগর শয়তানি হেসে বলে, গায়েব করতেই তো আদিরার পেছনে মারসাদ যাবেই। এক ঢিলে দুই পাখি শিকার, তুই খালি দেখতে থাক। তারপর নতুন আরেকটা সিগারেট ধরালো সাগর। নিলয় ভাবছে এতে যদি কাজ না হয় তবে কি হবে। আদিরা ক্যাম্পাস থেকে বেরিয়ে হোস্টেলের উদ্দেশ্যে হাঁটছে। হঠাৎ তার সামনে একটা মাইক্রোবাস থামলো। আদিরা চৌকিতে থামলো। সে কিছু বুঝে ওঠার আগেই গাড়ির ডোর খুলে তাকে কেউ মুখে রুমাল চেপে ধরে একটানে গাড়ির ভেতরে তুলে নিল। জ্ঞান হারালো আদিরা। রাস্তায় পড়ে এলো আদিবার ব্যাগ। তার জ্ঞান যখন ফিরল তখন তার সামনে ঘুটঘুটে অন্ধকার। হাত পা নাড়তে গিয়ে বুঝতে পারলো সে বন্দী। চেয়ারের সাথে তার হাত পা মোটা দড়ি দিয়ে বাঁধা। তৎক্ষণাৎ আদিরার মনে পড়ল হঠাৎ যখন তার সামনে মাইক্রোবাসটা এসে থেমেছিল। ঘাবড়ে যায় আদিরা। চিৎকার করে সাহায্যের জন্য ডাকতে থাকে। কয়েকবার চিৎকার করে ডাকার পর হঠাৎই তার মাথার উপরের বাল্বটি জ্বলে ওঠে। চোখ মুখ কুঁচকে নেয় আদিরা। আলো সহনশীল হওয়ার আগেই কারো পায়ের শব্দ পায়। পিট পিট করে চোখ খুলে দেখতে চেষ্টা করে সে। এত চিল্লাচিল্লি করো কেন ফুলকলি? আমাগো বিয়া হইব তো, একটু পরেই কাজে আসবো, তারপর আমাগো বিয়া পড়াইব, এত অস্থির হইও না।
আদিরা কণ্ঠস্বর চিনতে পারে। ভয়ে এখন তার হাত পা কাঁপছে। দেলোয়ার তাকে বিয়ে করতে উঠিয়ে নিয়ে এসেছে। সে কি তবে এখান থেকে বাঁচতে পারবে না? এসব মনে আসতেই সে চিৎকার করে অনুরোধ করে কাঁদতে থাকে। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি কারো কোনো ক্ষতি করিনি, আমাকে যেতে দিন প্লিজ। আমি কাউকে বলবো না কিডন্যাপারের কথা, তাও আমাকে ছেড়ে দিন। আমি চলে যাবো এই শহর থেকে, কখনো আসবো না এই শহরে। আমাকে যেতে দিন ভাই, দয়া করুন। আদিরা এত আকুতি মিনতি কিছুতেই মন গলল না দেলোয়ারের। সে বিশ্রী হেসে বলে, তুমি যতই ফর করো, আজকে তোমার সার নাই। অনেক তোমার পিছে ঘুরছি, তোমার ওই মার্শাত আশিকের লাগিয়া ধুইম্যা আসিলাম। এইবার যখন ভাগে পাইছি, কেমনই তোমার যাইতে দেই কত ফুলকলি। তোমার ওই পেয়ারের মজনু এইখানে আইতেও পারতো না। হ্যাঁ তো এখন অফিসে কাম করে, অত সময় নাই। হ্যাঁ, আর তোমারে আনার সময় কেউ খেয়ালও করে নাই। আমাকে ছেড়ে দিন, দয়া করে ছেড়ে দিন। আমি আবার গ্রামে চলে যাব, প্লিজ প্লিজ। দেলোয়ার এবার ধমকে ওঠে। চুপ! আর এই প্লিজ করবা না। আমার ধরার শরীর, কিন্তু আমি এখন তোমারে ধরা করতে পারতাম না। একটু পর বিয়া হইব আমাগো, তারপর তোমার সব কথা শুনবো। এখন চুপ করে থাকো, নাহলে হাত পায়ের মতো মুখটাও বন্ধ করে দিব, বুঝছো? আদিরা মানে না, কাকুতি মিনতি করে কাঁদতে থাকে। শেষে দেলোয়ার তার মুখে কস্টেপ লাগিয়ে দেয়। আদিরাকে মাইক্রোতে করে তুলে নিয়ে যাওয়ার সময় মার্শাদের এক জুনিয়র দেখেছে, যাকে মার্শাদ ইউনিভার্সিটিতে খোলার পর আদিরার উপর নজর রাখতে বলেছে। নজর বললে ভুল হবে। আদিরাকে দেলোয়ার বা কেউ কোনো রকম বিরক্ত করলে তুহিন নামের ছেলেটা তা মার্শাদকে জানাবে। সে ছেলেটা আদিরার ডিপার্টমেন্টেরই, আদিরার 1 ইয়ার সিনিয়র। সে মাইক্রোটার পিছু করতে করতে নাম্বার প্লেট নোট করেছে। অনেকখানি পর্যন্ত সে বাইকে করে পিছু করেছে, কিন্তু শেষ পর্যন্ত বাকের কারণে আর দেখতে পায়নি। তুহিন মার্শাদও তার বন্ধুদেরকে আদিরার কিডন্যাপিংয়ের বিষয়ে জানিয়ে দিয়েছে। পুলিশ এখন মাইক্রোর নাম্বার ট্র্যাক করে দেলোয়ার পর্যন্ত পৌঁছানো ট্রাই করছে। পুলিশ চেকপোস্টগুলোতেও চেকিং হচ্ছে। মার্শাদ ও তার বন্ধুরা 2 ভাগে বিভক্ত হয়ে যতটুকু পর্যন্ত তুহিন মাইক্রোটাকে ফলো করতে পেরেছিল তারপর থেকে খুঁজছে। মার্শাদ আহনাবকে কল করে, ওদিকে পেয়েছিস? না, এদিকে নেই। তুই পেয়েছিস? এখনো না। পুলিশ লোকেশন হয়তো এখনো ট্র্যাক করে ফেলেছে। পুলিশ বলার পর সামনে আগাবো। আমি কল করে দেখি। মার্শাদ তারপর পুলিশকে কল করে। পুলিশ কিছুক্ষণ পর মার্শাদকে একটা লোকেশন দেয়, যেখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। মার্শাদ যে রোডে গেছে সেদিকেই। অতঃপর সবাই সেদিকে খোঁজা শুরু করে। কন্যার নাম কি? কাজী আদিরার নাম জিজ্ঞাসা করলে দেলোয়ার বলে, আদিরা। পুরো নাম বলেন, সাথে বাবার নাম, ঠিকানা সব বলেন, আর ভোটার আইডি কার্ড দেন। দেলোয়ার এবার আদিরার দিকে ঘুরে তাকায়। আদিরাকে এখনো হাত পা মুখে বেঁধে বসিয়ে রাখা হয়েছে। দেলোয়ার এক টান দিয়ে মুখের কস্টিপ খুলে জিজ্ঞাসা করে, তোমার পুরা নাম কও ফুলকলি, আর তোমার বাপ মানে আমার শ্বশুর আব্বার নাম কি? তোমাকে গ্রামের ঠিকানা কও। আদিরা চুপ করে খিচে বসে থাকে। তার মুখ দিয়ে একটা কথাও বের হয় না। দেলোয়ার আরও একবার আদিরাকে জিজ্ঞাসা করে, কিন্তু আদিরা এবারও চুপ। কাজী সাহেব তাড়া দিয়ে দেলোয়ার থমকে উঠে বলে, এতক্ষণ তো চিল্লাচিল্লি কইরা আমার কানের পোকা মাইরা ফেলতাছিলা, এখন কি তোমার মুখের মধ্যে বুবাই ধরছে? কথা বলো না কেন? যা জিগাইতেছি তার জবাব দাও। আদিরা ভয় পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। অনবরত কাজ শেষে কাজী সাহেব আদিরার অবস্থা দেখে কাঁপা কাঁপা স্বরে বলে, আমি আগেই বলেছিলাম মেয়ে রাজি না থাকলে কিন্তু বিয়ে হবে না। মেয়ের পরিবারও তো। এই কাজী চুপ, তোর কাম বিয়া পড়ানি, তুই বিয়া পড়াইবি। এত দিকে কথা কইতে যাস কেন? চুপচাপ বিয়া পড়া। কাজী ভয়ে ফের কাঁপা কাঁপা স্বরে বলে, পড়াইতেছি, কিন্তু মেয়ের জন্ম পরিচয় সব তো লাগবে। আপনি না হয় আমাকে মেয়ের ভোটার আইডি কার্ডটাই দেন। দেলোয়ার কিছুটা ভাবে। আদিরার ব্যাগ তো রাস্তাতেই ফেলে এসেছিল। এখন আদিরা মুখ না খুললে ভোটার আইডি কার্ডই বা পাবে কোথায়? রাগে এখন মাথা খারাপ হচ্ছে তার। সে এবার আদিরার গাল খুব শক্ত হাতে চেপে ধরে, আদিরাকে নিজের দিকে ঘোরায় আর বলে, তুই তোর নাম পরিচয় কইবি না? আদিরা মুখে ব্যথায় কাকিয়ে ওঠে। কোনো মতে জড়ানো স্বরে উত্তর দেয়, না, বলবো না। ঠিক আছে কাজী সাহেব, নাম পরিচয় ছাড়াই বিয়া পড়ান। কিন্তু নাম পরিচয় ছাড়া তো বিয়া হয় না। দেলোয়ার এবার রক্তচক্ষু নিয়ে কাজের দিকে তাকায়। তার রাগান্বিত স্বরে বলে, আপনারা যা করতে কইছি করেন, বেশি কথা কইলে এখান থেকে বাড়িতে ফিরতে পারবেন না।
কাজী ভয়ে কোনো উপায় না পেয়ে দেলোয়ারের কথা মতো কাজ করতে লাগলো। আদিরা অতিরিক্ত নড়চড় করার চেষ্টা করলে দেলোয়ার ওর মুখ থেকে হাত সরিয়ে নেয়। দেলোয়ার হাত সরানো মাত্রই আদিরা দেলোয়ারের দিকে একদলা থুতু ছুঁড়ে মারে আর নিজের ভেতরকার রাগ জেদ ঘৃণার সহিত বলে ওঠে, তুই কখনোই আমাকে বিয়ে করতে পারবি না। যেখানে তুই বিয়ে পড়াতে বলতেছিস তেমনি বিয়ে হয় না। তুই খালি আমার অর্ধেক নাম ছাড়া আর কিচ্ছু জানিস না। তুই এখন আমাকে দিয়ে যেখানে খুশি সাইন করিয়ে নিলেও বিয়ে হবে না। দেলোয়ার রেগে ঠাস করে আদিরার গালে চড় মারে। আদিরার গালে 5 আঙ্গুলের ছাপ পড়ে যায়। তাতে দেলোয়ার হিসহিসিয়ে বলে, তাইলে তোর সাথে বিয়া ছাড়াই বাসর করি, কি বলস? এটা একটা চাক্কাস আইডিয়া। তারপর তোরে দুনিয়ার কোনো পোলা বিয়া করব না, তখন আমার কাছে আইতে হইব। আদিরা মনে ভয়ের তীব্রতা বাড়ছে, কিন্তু তার মনে উতলে ওঠা ঘৃণার কাছে তা প্রায় হার মেনে নিচ্ছে। তোর মতন লম্পট তো এগুলাই করতে পারে। মরে যাব তাও তোরে জিততে দিব না। তোর মুখ দেখলেই ঘৃণা হয়। আদিরার চুলের মুঠি খিচে ধরে দেলোয়ার আদিরা তার লাভায় ন্যায় ফুলে ফেপে ওঠা রাগ ও ঘৃণা সম্বলিত রক্তচক্ষু নিয়ে দেলোয়ার দিকে চেয়ে থাকে। দেলোয়ার তা দেখে বিশ্রী হেসে বলে, তোরে বিয়া কইরা সম্মান দিতে চাইছিলাম, কিন্তু তুই সেই সম্মানের যোগ্য না, তাই তোরে আমি মারমু না, কিন্তু তুই প্রতিদিন মরবি। দেলোয়ারের ইশারা পেয়ে দেলোয়ারের লোকেরা কাজীকে সেখান থেকে নিয়ে যায়। তারপর পরিত্যক্ত এই গোডাউনের বাইরে বের করে দেয় আর বলে দেয় যেন কারো কাছে মুখ না খোলে। শুনশান রাস্তা দিয়ে হঠাৎ এক পাজামা পাঞ্জাবি ও লাল সাদা স্ক্রাব পরিহিত মুরব্বীকে আসতে দেখে মোরশাদ ও তার বন্ধুরা এগিয়ে যায়। মুরব্বী থামিয়ে মার্শাদ তার ফোনে আদিরার ছবি দেখিয়ে মুরব্বীকে জিজ্ঞাসা করে, চাচা, এই মেয়েটিকে এখানে কোথাও দেখেছেন? কেউ এই মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। মুরব্বী আদিরার ছবি দেখে আরো ঘাবড়ে যায়। সে অস্থিরতার সাথে জবাব দেয়, না বাবা, আমি এই মেয়েরে কোথাও দেখি নাই, আমি কিচ্ছু জানি না, আমারে যাইতে দাও বাবা। মুরব্বীর চোখে মুখে অস্থিরতা ও ভয় দেখতে পেয়ে মার্শাদ ও তার বন্ধুরা কিছুটা আন্দাজ করে। আহনাব বলে, চাচা, আমাদের সাথে পুলিশও আছে। কিছুক্ষণ পর পুলিশের গাড়িও এদিকে চলে আসবে। মেয়েটাকে যারা কিডন্যাপ করেছে আমরা সেই গাড়ির লোকেশন ট্র্যাক করেই এদিকে এসেছি। মুরব্বীটা এবার মাটিতে বসে পড়ে মার্শাদের পা ধরতে চায়। তৎক্ষণাৎ মার্শাদ পিছিয়ে যায়। মুরব্বীটি বলে, আমারে মাফ করে দাও বাবা, আমি তোমাকেও কিছু কইলে আমারে ওরা মাইরা ফেলবে। আমার 2টা মেয়ে আছে, বিয়ের উপযোগী হয়ে গেছে, হ্যাঁ মাফ করো আমারে। মার্শাদ মুরব্বীকে উঠায়, তারপর বলে, আপনি ভয় পাবেন না, ওদের সবাইকে পুলিশের স্পেশাল হেফাজতে নেওয়া হবে। ওরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি শুধু বলেন এই মেয়েটাকে কোথায় দেখেছেন। অতঃপর মুরব্বীটি মার্শাদ ও তার বন্ধুদের জায়গাটা দেখিয়ে দেয়। আমারে খালি এইটা ক, তুই আমার বিয়া করতে রাজি হইলি না কেন? তুই জানোস তোর সাথে এখন কি কইব? আদিরা নীরব। ভেতরে ভেতরে দুরুদ পড়ছে অনবরত। দেলোয়ার কয়েক সেকেন্ড অপেক্ষা করে উত্তর না পেয়ে আবার বলে, ওই মার সাথে তো কিছু কইতা না, আমারে দেখলেই তোমার গায়ে আগুন দইরা উঠে কেন? ও তো তোমারে পথে ঘাটে পিছে পিছে ঘুরে, পরে তো কিছু কও না, সব খালি আমার সময় কেন? ওই মার সাথ বড়লোক আর শিক্ষিত দেখিয়া, আর আমি গরিব বকলম দেখিয়া? তোমার বাপের অবস্থাও শুনছি তেমন ভালা না, তাহলে কি তুমি লুবে পইরা ওই মার্শাদরে পটানোর চেষ্টা করতেছ? তুমি তো একটা লুবি। আদিরা এবারও চুপ। দেলোয়ার ঘর কাঁপিয়ে হেসে ব্যঙ্গ করে বলে, মানুষে ঠিকই কয়, পয়সা থাকলে মাইয়ারা ভালোবাসা দেখে না। আদিরা দাঁতের দাঁত চেপে এতক্ষণ শুনেছে, এবার সে চিৎকার করে বলে ওঠে, তোর ওই নোংরা মুখে আর একটা কথাও বলবি না। মার্শাদ তোর মতো বখাটে না, সে আমার ব্যাপারে কখনো খারাপ ইন্টেনশন রাখেনি। এটাই পার্থক্য। আমি তোকে ঘৃণা করি আর মার্শাদকে ভালোবাসি। দেলোয়ার এবার আদিরার কাছে এসে আবার ওর গাল চেপে ধরে আর তারপর বলে, তুই মার্শাদরে ভালোবাসস, আমার ফুলকলি তুই। তুই আরেকজনের কেমনে ভালোবাসতে পারস? আমার ভালোবাসবি তুই আমারে? আদিরা তৎক্ষণাৎ একদলা থুতু আবার দেলোয়ারের দিকে ছুঁড়ে ফেলল। দেলোয়ারকে রাগে আদিরাকে আরও একবার জোরে থাপ্পড় মারল। তারপর আদিরার পায়ের বাঁধন খুলতে শুরু করে। কাজী রাস্তা দেখিয়ে দিয়ে চলে গেছে। এখানে 2টা পরিত্যক্ত গুদাম ঘর। ওরা পুলিশকে লোকেশন পাঠিয়ে দিয়েছে। তারপর 2 ভাগে দুটোকে যায়
আহনাব ও মৃদুলকে সামনেটাতে পাঠায় আর মারশাদ ও রাফিন পেছনেরটাতে যায়। রবিন আগে থেকেই ভয়ে কাঁপছে বলে ওকে পুলিশের জন্য অপেক্ষা করতে বাইরে থাকতে বলে। সামনের গুদাম ঘরে আদিরা নেই, তবে কয়েকজন ছেলে এখানে বসে মদ খেয়ে টাল হয়ে আছে। আহনাব মৃদুলকে বলে, এদেরকে কিছু করার দরকার নেই, এইগুলো এমনিই সেন্সে নেই, চল পেছনটাতে যাই। চল পেছনেরটাতেই থাকবে। মারশাদ ও রাফিন পেছনের গুদাম ঘরের দিকে কাছে যেতেই ভেতর থেকে নারী কণ্ঠের চিৎকার ও আকুতি শুনতে পায়। এটা যে আদিরা সেটা বুঝতে তাদের বাকি নেই। ওরা দুজন দ্রুত গুদাম ঘরটাতে ঢুকতে নিতেই ওদের উপর আক্রমণ হলো। তিনজন আক্রমণ করলো, তিনজনের হাতেই ধারালো ছুরি। তিনজনের আক্রমণ থেকে বেঁচে কয়েকটা লাথি ঘুষি দিয়েছে, কিন্তু তাতে তো আর তারা কাবু হয়নি। তখনই আহনাব ও মৃদুল এসে যোগ দেয়, আরও দুজন এসে ওদেরকে আক্রমণ করে। মারশাদ কোনো মতে আগে ভেতরে ঢোকে। দেলোয়ারকে মারশাদকে দেখে আদিরার হাত ছেড়ে দেয়। আদিরা তার জামার ছেঁড়া হাত দুটো দুই হাত দিয়ে চেপে ধরে কাঁদতে কাঁদতে পিছিয়ে যায়। দেলোয়ারের গোপনাঙ্গে ইচ্ছেমতো লাথি দিয়ে দেলোয়ারকে একরকম প্রায় নিস্তেজ করে ফেলেছে। এরপর মারশাদ দ্রুত ফ্লোর থেকে ওড়না উঠিয়ে আদিরার কাছে যায়। আদিরাকে ভালো করে ওড়না দিয়ে মুড়িয়ে দেয়। আদিরা অনবরত কাঁদছে। মারশাদ ওর সামনে বসে অস্থির হয়ে দেখছে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। শ্বাস প্রশ্বাসের গতি তার স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ। আর একটু পর এলে কি হতো এটা চিন্তা করতে গেলেই তার চিন্তা শক্তি সেখানেই থেমে যাচ্ছে। মারশাদ তার কাঁপা কাঁপা হাত বাড়ালে আদিরা আরও পিছানোর চেষ্টা করে দেয়ালের সাথে লেগে যায়, আরও জড়সড় হয়ে বসে। মারশাদ হাত গুটিয়ে নেয়, সে বুঝতে পারছে আদিরার মানসিক অবস্থা। তখনই দেলোয়ার আস্তে আস্তে উঠে। তারপর একটু আগে আদিরাকে যে কাঠের চেয়ারটাতে বেঁধে রেখেছিল সেটা উঠিয়ে মারশাদের মাথা ও পিঠে সজোরে বাড়ি দেয়। মুহূর্তেই মাথায় হাত দিয়ে পেছনে ঘুরে ফ্লোরে পড়ে মারশাদ। আদিরা তা দেখে মারশাদের নাম ধরে আর্তচিৎকার করে ওঠে। এতক্ষণে পুলিশও এসে পড়েছে। পুলিশ গুদামের ভেতরে ঢুকেছে। দেলোয়ার আদিরার দিকে এগোতে নিতেই পুলিশ ভেতরে ঢুকে পড়ে। পুলিশ দেলোয়ারকে আটক করে আর আদিরার অবস্থা দেখে লেডি কনস্টেবলকে ভেতরে ডাকে। মারশাদকে ধরে বাহিরে নিয়ে আসে। হসপিটালের করিডোরে পায়চারি করছে মারশাদের বন্ধুরা। মারশাদের মাথা ফেটেছে। আরেকটা ক্যাবিনে মাহি, সাবিহা ও রিন্তি আদিরার পাশেই বসে আছে। আদিরা খুব প্যানিক করছিল বলে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, সাথে স্যালাইন চলছে। মাহি আদিরার বাম হাত ধরে নিষ্পলক চেয়ে আছে ওর মলিন মুখটার দিকে। তার দা ভাইয়ের মাথা ফেটেছে, ব্লাড লস হয়েছে, সেসব সে জানে। সেটা নিয়েও খুব দুশ্চিন্তা ও অস্থিরতায় আছে। তবে ডাক্তার বলেছে মাথার আঘাত তেমন গুরুতর নয়, ফেটেছে কিছুটা। যদি লোহার কোনো বস্তু দিয়ে আঘাত করতো তবে আরও খারাপ অবস্থা হতো। দুই দিকের চিন্তায় মাহি এবার শব্দ করে কেঁদে ফেলল। সাবিহা ও রিন্তি ওকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু ও শান্ত হতে পারছে না। আদিরার সাথে কি হতে চলেছিল তা আহনাব তাকে বলেছে। একটা মেয়ের জন্য এটা কত বড় মানসিক আঘাত সেটা ভুক্তভোগী ভালো বলতে পারবে। ডাক্তার মারশাদের ট্রিটমেন্ট করে করিডোরে এসে বললেন, ওনার আঘাত গুরুতর না, হি ইজ লাকি। আমরা ওনাকে রেস্টের জন্য সিলেটিভ দিয়েছি, ঘুমাচ্ছে এখন। তবে ওনাকে সাবধানে চলাফেরা করতে বলবেন, একই জায়গায় যেন আঘাত না পায়। তারপরে ডাক্তার চলে যায়। আহনাব মৃদুলরা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মাহিদের কাছে গিয়ে বলে। মাহিকে কাঁদতে দেখে আহনাব ওকে কেবিন থেকে বাইরে নিয়ে আসে। তারপর ফ্রেশ এয়ারের জন্য হসপিটাল থেকে বাইরে নিয়ে আসে। এবারও ফ্লপ। শিট, মারশাদ কি আদিরার পেছনে গার্ড ঠিক করে রেখেছে নাকি? আর দেলোয়ার ওর মাথায় বাড়ি দিল তো দিল কোনো লোহার ভারী কিছু দিয়ে দিত, তাহলেই না মারশাদের চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত। কিন্তু সাগর, এবার যে দেলোয়ারকে পুলিশ ধরে নিয়ে গেছে, ও যদি পুলিশকে বলে দেয় তবে? সাগরও এই ভয়টা পাচ্ছে। সে নিলয়কে থামিয়ে বলে, চুপ কর চুপ কর, দেলোয়ারের কাছে কোনো প্রুফ নেই, আর আমাদের কেউ তো ওখানে ছিল না, আমরা কাউকে হায়ারও করিনি, তাহলে আমরা ফাঁসবো কিভাবে? কিছু করতে পারবে না আমাদের। না হলে তো ভালো, তারও সাবধানে থাকতে হবে। নিলয় সাগরের সাথে কথা বলতে বলতে তার নতুন নাম্বারে কল আসে। নিলয় ফোনের স্ক্রিনে রাত্রির নাম দেখে অবাক হয়। হঠাৎ রাত্রি তাকে কল করছে কেন? কালকে তোর সেই রাত্রির নাম্বারে কত কল করেছে, কিন্তু কল ঢোকেনি, ব্লক করেছিল। তাহলে আজ রাত্রি নিজেই কল করছে। ব্যাপারটা ভাবাচ্ছে নিলয়কে। ভাবতে ভাবতেই কল কেটে যায়। সাগর বলে, ফোন ধরিস না কেন? কে ফোন করেছে?
কল সেন্টার থেকে। ও নিলয় রিংটং সাইলেন্ট করতে না করতেই আবার কল আসে। নিলয় এবার বাইরে এসে কল রিসিভ করে। তুমি কি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আর তোমার আমার ভালোবাসার মাঝে আমাদের ফ্রেন্ডের শত্রুতা আসবে না। সিরিয়াসলি? তোমরাই দেলোয়ারকে সেদিন সেভ করেছিলে না? আর তোমরা কাউকে সেভ করো তাও কোনো ইন্টেনশন ছাড়া, এটা আমাকে মানতে হবে? রাত্রি, তুমি যা ভাবছো তা না। তুমি রাত্রি নিলয়কে থামিয়ে দিল আর বলল, কি আমি ভুল ভাবছি? তাও তোমাকেও আমাদের গ্রুপকে? 5 বছর যাবৎ তোমাদের চিনি, ভুল ভাবার কোনো প্রশ্নই আসে না। তোমরাই দেলোয়ারকে দিয়ে এসব করিয়েছ। এখন মার্সাদ ও আদিরা হসপিটালে ভর্তি, তোমাদের জন্য আমার ফ্রেন্ড হসপিটালে ভর্তি। আমার কথা তো শোনো। না, পুলিশ নিয়ে গেছে তো দেলোয়ারকে, তারপর সব বের হবে। ওয়েট অ্যান্ড ওয়াচ। রাত্রি কল কেটে দিতে নিলয় কল লাগায়। ফোন রিং হয় কিন্তু রিসিভ হয় না। এরপর আবার কল করলে ঢুকে না, তার মানে ব্লক করে দিয়েছে। নিলয় নিজের রাগ প্রকাশ করতে দেয়ালে ঘুষি দিয়ে সেখান থেকে চলে যায়। পুলিশ হসপিটালে এসে পরের দিন আদিরার বয়ান নিয়েছে, তারপর আহনাফ মৃদুলদেরও বয়ান নিয়েছে। মার্শাদের জ্ঞান ফিরেছে কিন্তু অবজারভেশনে রাখা হয়েছে। আদিরাকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে। এখন সে সুমি মৌমিদের সাথে হোস্টেলে আছে। এদিকে হসপিটালে মিসেস মীরা, মিস্টার আরশাদ খান, মিলি ও রাকিব এসেছে মার্শাদকে দেখতে। মিসেস মীরা ছেলের কেবিনের বাইরে বসে কাঁদছেন। মিলি ও মাহি ওনাকে সান্ত্বনা দিচ্ছে। মিস্টার আরশাদ পাশেই চিন্তিত হয়ে বসে আছেন। কিছুক্ষণ পর হসপিটালে সামিরা আসলো। এসেই মাহিকে সরিয়ে মিসেস মীরাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। মাহি বোকার মতো সামিরাকে দেখছে। সামিরা বলতে শুরু করলো, এসব ওই মেয়েটার জন্য হয়েছে আন্টি। ওই মেয়েটাকে বাঁচাতে গিয়ে মার্শাদ আজকে হসপিটালে। এর আগেও ওই মেয়ের জন্যই মার্শাদ অনেক চোট পেয়েছে। মিসেস মীরা ও মিস্টার আরশাদ খান সামিরার কথা শুনে চুপ করে রইলেন, কিন্তু মাহি চুপ করে থাকতে পারল না। সে বলে উঠল, ননসেন্স কথাবার্তা বলবে না সামিরা আপু, আদিরা কিছু করেনি। আমি মোটেও ননসেন্স কথাবার্তা বলছি না মাহি। তোমার ভাইয়া আদিরাকে বাঁচাতে গিয়েই তো আজ এই হাল। একটা মেয়েকে গুন্ডারা তুলে নিয়ে গিয়েছে, সেটা জানার পরও দাভাই চুপ করে থাকবে? আর তুমি এখন এসব বলে কি প্রমাণ করতে চাইছো? তুমি সব সময় বেশি বোঝো মাহি। নিজের ভাইয়ের থেকে তোমার কাছে আদিরা ইম্পর্টেন্ট? অফকোর্স নট, বাট আই এম নট ব্লাইন্ড। সামিরা কিছু বলতে নেবে তার আগেই মিলি বলে, থামো তোমরা, এটা হসপিটাল, এখানে অহেতুক ঝগড়া করো না। ডাক্তার বলেছে ভাই ঠিক হয়ে যাবে। মিস্টার আরশাদ খান চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, সে ঠিক হলেই এর আগে একটা পার্মানেন্ট সলিউশন করতেই হবে। মিস্টার আরশাদ এরপর অন্যদিকে যান। সামিরা মাহির দিকে চেয়ে বিজয়ী হাসে। মাহি বুঝতে পারছে না তার বাবার কি করতে চলেছেন। চিন্তায় সে কিছুটা দূরে গিয়ে আহনাফকে কল লাগায়। আহনাফ কল রিসিভ করতেই মাহি বলে, সামিরা আপু এসে ভেজা লাগিয়ে দিয়েছে। কি করেছে? আদিরার এগেনস্টে উস্কে দিয়েছে। ভাল লাগে সবার। দাভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে বোঝা যাবে। আহনাফও চিন্তায় পড়ে গেছে। এত কিছুর মধ্যে এই সামিরাকে আবার কেন হাজির হতে হলো? এমনিতেই ঝামেলা কি কম ছিল? আহনাফ লম্বা করে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, মার্শাদ সুস্থ না হওয়া অবধি আমরা কিছু বলতে পারছি না। মাহি এবার কিছুটা ইতস্তত করে বলে, কালকে আদু স্বীকার করেছে ও দাভাইকে ভালোবাসে। এতদিন পর সব ঠিক হওয়ার পথে, আর এখনই এসব। মা বাবা যে কিভাবে জানলো দাভাই হসপিটালে? আমার কেন যেন সন্দেহ হচ্ছে। সামিরা আপুই জানিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। তবে আঙ্কেল আন্টিকে আমরা বিষয়টা না জানিয়েও থাকতে পারতাম না। ভার্সিটির মিটিং শেষ হয়েছে। সাগর ভাইয়াদের গ্রুপ কোনো ঝামেলা করেছে আবার? ওরা মার্শাদের পদত্যাগ চাচ্ছে। ওরা বলছে মার্শাদ ভিপি হওয়ার যোগ্য না। ক্যাম্পাসে মার্শাদকে এখন খুব একটা দেখাও যায় না। আপনি সব সামলে নিয়েছেন না? হসপিটালে আসছি আমরা। আচ্ছা। আদিরা জানালার ধার ঘেঁষে বসে আছে। সুমি ওর পাশে বসে কাঁধে হাত রাখলো। চমকে উঠে ঘুরে তাকালো আদিরা। সুমিকে দেখে আবার জানালা দিয়ে বাইরে তাকালো। খেয়ে নাও কিছু, সকালেও খাওনি, এখন দুপুর গড়িয়ে বিকেল। খিদে নেই। না খেলে উইক হয়ে পড়বে। কিছু হবে না আমার। সুমি হতাশ হয়ে উঠে যায়। তারপর মৌমিকে গিয়ে বলে,
মার্শাদের খবর কি? ডাক্তার বলেছে অবজারভেশনে রাখতে, আরও 2 দিন রাখতে পারে। ওই দেলোয়ারের থেকে কিছু জানতে পেরেছে? আশিক তো বলল কাল রিমান্ডে নিবে। এবার সাগর পার পাবে না। দেলোয়ারের নামে অ্যাটেম্প টু মার্ডার কেস, কিডন্যাপিং ও অ্যাটেম্প টু রেপ কেস হয়েছে। দেলোয়ারকে রিমান্ডে নেওয়া হয়েছে। সে মারের চোটে সব উগলে দিয়েছে। সেখানে সাগর রুহুল আমিনের নামও এসেছে। রুহুল আমিন যে দেলোয়ারকে গাড়ি ও নিজের লোক দিয়ে সাহায্য করেছে সেটাও বলে। সাগরকে পুলিশ খুঁজছে। এদিকে সাগর ভয়ে চট্টগ্রাম ছেড়ে তার বাড়িতে চলে গেছে। সাগরকে না পেয়ে পুলিশ ওর বন্ধুদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে। নিলয় ও বাকিদের থেকে রুহুল আমিনের ব্যাপারে ডিটেলসে জানে। এটাও জানতে পারে রুহুল আমিন আসলে মার্শাদের পেছনে, তাই মার্শাদকে পথ থেকে সরাতে সে দেলোয়ারকে আদিরার কিডন্যাপিংয়ে সাহায্য করেছে। নিলয় এটাও বলেছে রুহুল আমিন তাদের গ্রুপের সাথে মার্শাদের গ্রুপের শত্রুতা জেনে তাদের অ্যাপ্রোচ করেছে। এবার পুলিশ রুহুল আমিনকে খুঁজতে কুমিল্লার থানাতে যোগাযোগ করে। 2 দিন পর মার্শাদকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। তারপর মার্শাদকে ওর বাবা ও বন্ধুরা মিলে চট্টগ্রামের ফ্ল্যাটে নিয়ে আসে। মিসেস মীরা ছেলের জন্য স্যুপ বানিয়ে রেখেছেন। মার্শাদ ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে বসতেই মিসেস মীরা ছেলেকে খাওয়াচ্ছেন। তখন মিস্টার আরশাদ খান এসে বলেন, সামনের মাসে তোমার ও সামিরার এঙ্গেজমেন্ট। খাওয়া থেমে যায় মার্শাদের। মাহি, আহনাফ, মৃদুল, রাফিন ও রবিন সবাই অবাক হয়ে মিস্টার আরশাদের দিকে চেয়ে আছে। মিস্টার আরশাদ আরও বলেন, আমি চেয়েছিলাম নেক্সট উইকে এঙ্গেজমেন্টটা করাতে, কিন্তু সামিরার বাবাকে নেক্সট উইকে দেশের বাইরে যেতে হবে। আমারও পরবর্তী 2 উইকে ব্যস্ততা আছে। আমাকে না জানিয়ে তুমি এঙ্গেজমেন্ট কিভাবে ঠিক করতে পারো বাবা? তোমার বাবা, তাই তোমার ভালো খারাপ দেখার দায়িত্ব আমার। মার্শাদ হাতের মুঠ ক্রমশ শক্ত করছে। মৃদুল ও রাফিন মার্শাদের 2 পাশে বসে ক্ষীণ স্বরে ওকে শান্ত হতে বলছে। মার্শাদ শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি সামিরার সাথে এঙ্গেজমেন্ট করব না। কেন করবে না? কারণ কি? মিস্টার আরশাদের কণ্ঠে রাগের আভাস। মার্শাদ উত্তরে বলে, আমি সামিরাকে ভালোবাসি না। বিয়ের পর ভালোবাসা হয়ে যাবে। না। কেন? ওই আদিরা মেয়েটার জন্য? মার্শাদ এবার তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। মিস্টার আরশাদও ছেলের চোখের দিকে চেয়ে আছেন। মার্শাদ নিজের দৃষ্টি সরিয়ে কাট কাট শব্দে বলে, না, আদিরা আমার জীবনে না আসলেও আমি সামিরাকে বিয়ে করব না। তুমি বিয়ে করবে? ওই আদিরার জন্য নিজের জীবন আর কত রিস্কে ফেলবে? আমার একমাত্র ছেলে তুমি। তুমি যা চেয়েছো সব তোমাকে দেয়া হয়েছে। এখন তোমারও উচিত বাবা মাকে বৃদ্ধ বয়সে শান্তি দেয়া। কথাগুলো বলে মিস্টার আরশাদ ছেলের রুম থেকে বেরিয়ে যায়। মিসেস মীরা মার্শাদের হাত ধরে আকুল কণ্ঠে বলেন, দেখো বাবা, তোর বাবা ভুল কিছু বলেনি। ওই মেয়ের জন্য তুই কম ঝামেলাতে পড়িসনি। তোমার কি মনে হয় মা, যারা আদিরাকে কিডন্যাপ করেছে ওদের কেবল আদিরাই উদ্দেশ্য ছিল? পুলিশ রুহুল আমিনের জন্য কুমিল্লা থানাতে পাঠিয়েছে। রুহুল আমিনকে আদিরাকে চিনতো? আমি অত কিছু জানি না। সামিরার বাবা অনেক পাওয়ারফুল, ওনার কাছে রুহুল আমিনও কিছুই না। তোর বাবার কথায় রাজি হয়ে যা। মিসেস মীরা কাঁদতে কাঁদতে বললেন। মার্শাদ মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করল। বেশি কথা বলতে কষ্ট হচ্ছে তার। মাহি তার মাকে জোর করে সেখান থেকে উঠিয়ে নিয়ে গেল। মার্শাদ বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে নিজের রুম থেকে বের হতেই ডাইনিং টেবিলে নাস্তা খেতে বসা মিস্টার আরশাদ খান ডাক দেন, কোথায় যাচ্ছ? ক্যাম্পাসে। মিস্টার আরশাদ খান অসন্তুষ্ট হলেন। তিনি বললেন, তুমি অফিস থেকে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছো রেস্ট করতে, আর তুমি এখন ক্যাম্পাসে যাচ্ছ? মার্শাদ ক্যাটসের ফিতা বাঁধতে বাঁধতে বলে, আমি কাল থেকে অফিসেও যাচ্ছি। তাছাড়া আমি ভার্সিটির ভিপি। তোমাকে এটাও মনে রাখতে হবে। ভিপি হলে চাকরি নিয়েছো কেন? এমন তো না তোমার চাকরির খুব দরকার ছিল। ছিল, এত কষ্ট করে বি ফার্ম করলাম, এখন এম ফার্ম করছি। নিশ্চয়ই চুপচাপ বসে থাকতে না। একজন ফার্মাসিস্ট হিসেবে আমারও কিছু দায়িত্ব আছে। তোমাকে বুঝিয়ে লাভ নেই। আমি তোমাকে এই সাবজেক্টটা নিতেই না করেছিলাম, বিবিএ নিয়ে পড়তে। মার্শাদ কোনো প্রত্যুত্তর করে না। সে বেরিয়ে যায়। আদিরা ক্লাসে বসে আছে। মাহি আহনাফের সাথে মার্শাদের বিষয়ে কথা বলতে গেছে।
সাবিহা ও রিন্তি এখনও এসে পৌঁছায়নি। ক্লাসে আদিরাকে নিয়ে কানাঘুষা হচ্ছে। আদিরা বসে বসে সব দাঁতে দাঁত চেপে সহ্য করছে। এক মেয়ে তো ওকে জিজ্ঞাসা করেই বসে, গুন্ডাটা কি তোকে রে করেছে? আদিরার প্রচণ্ড অস্থির লাগছে। সে দ্রুত ব্যাগ উঠিয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। সাবিহা ও রিন্তি সিঁড়ি দিয়ে উঠছিল। ওরা আদিরাকে ছুটে আসতে দেখে কারণ জিজ্ঞাসা করার আগেই আদিরা সিঁড়ি দিয়ে নামতে থাকে। সাবিহা ও রিন্তি বুঝতে পারে না হঠাৎ কি হলো। তখন দুইটা মেয়ে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলছে, আদিরাকে নাকি গুন্ডারা উঠিয়ে নিয়ে গেছিল। তারপর রিন্তি ও সাবিহার এবার সন্দেহ হয় ক্লাসেও কেউ হয়তো এসব নিয়ে চর্চা করছিল। ওরাও তাড়াতাড়ি করে আদিরার পিছু নেয়। আদিরা ভবন থেকে বেরিয়ে এখন চলে যাচ্ছে। এদিকে মার্শাদ বাইকে করে আসতে আসতে সামনে আদিরাকে কাঁদতে কাঁদতে এদিকে আসতে দেখে। মার্শাদ ডাকে, আদিরা, কোথায় যাচ্ছ? কিন্তু আদিরা শোনে না। সে মার্শাদকে ক্রস করে চলে যায়। মার্শাদ দ্রুত বাইক ঘুরিয়ে আদিরার সামনে গিয়ে ব্রেক করে, যার দরুন আদিরা আচমকা পড়ে যেতে নিলে মার্শাদ ধরে ফেলে। মার্শাদ আদিরাকে সোজা করে দাঁড় করিয়ে বাইক থেকে নামে। তারপর জিজ্ঞাসা করে, কি হয়েছে? কোথায় যাচ্ছ? আর কাঁদছো কেন? কিছু হয়নি। কিছু না হলে কাঁদছো কেন? আর কোথায় যাচ্ছ? আমার ভালো লাগছে না বলে হোস্টেলে যাচ্ছি। তখন সেখানে সাবিহা ও রিন্তি এসে হাজির হয়। কিন্তু রিন্তি হাঁপাতে হাঁপাতে বলে, ক্লাসে তোকে কেউ কিছু বলেছে তাই না? মার্শাদ ভ্রু কুঁচকে শুধায়, কি বলেছে? ভাইয়া, আমরা তো একটু আগেই এলাম, ক্লাসে ঢুকিনি পর্যন্ত। মার্শাদ এবার আদিরাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আদিরা নীরব। মার্শাদ এবার খানিক ধমকে জিজ্ঞাসা করে। তৎক্ষণাৎ মাথায় ব্যথার সূক্ষ্ম চিলিক দিয়ে উঠে। মার্শাদ মাথায় হাত চেপে আহ করে বাইকে হেলান দিয়ে আদিরা, সাবিহা ও রিন্তি ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আদিরা চিন্তিত স্বরে শুধায়, আপনি ঠিক আছেন? মার্শাদ ধিমি স্বরে জবাব দেয়, তুমি বলো, কে তোমাকে কি বলেছে? কেউ কিছু বলেনি। আপনি এত চিন্তা করবেন না। আর ভার্সিটিতে এসেছেন কেন? ডাক্তার আপনাকে রেস্ট করতে বলেছে না? আপনি ডক্টরের কথা শুনছেন না কেন? কি সমস্যা আপনার? এত কেয়ারলেস কেন আপনি? আদিরার মার্শাদকে এভাবে উঁচু স্বরে বকছে দেখে সাবিহা ও রিন্তি দুজনেই ঠোঁট টিপে হাসছে। মার্শাদ কিছুটা অবাক তো হচ্ছেই, তবে তার ভালো লাগছে। মুচকি হাসলো সে। আদিরা আবার বলল, হাসছেন কেন? বাসায় যান, গিয়ে রেস্ট করুন। মার্শাদ আদিরার হাত ধরল, তারপর বলল, চলো তোমাকে ক্লাসে দিয়ে আসি। না, আমি এখন ক্লাসে যাব না। আদিরা মার্শাদের হাত ছাড়াতে ছাড়াতে বলল। মার্শাদ জিজ্ঞাসা করে, কেন? ভালো লাগছে না। তাহলে আমার সাথে এক জায়গায় যাবে? আদিরা ভ্রু কুঞ্চন করে তাকিয়ে বলল, আপনি অসুস্থ। আমি ঠিক আছি, চলো তুমি। তারপর আদিরাকে বাইকে বসতে বলে বাইক স্টার্ট দেয়। পুলিশ রুহুল আমিনকেও গ্রেফতার করেছে। সাগরকেও তার বাসা থেকে ধরেছে। কেস কোর্টে উঠেছে অলরেডি। কোর্ট থেকে সাগরকে রিমান্ডে নিতে বলা হয়েছে। রুহুল আমিনকে গ্রেফতার করাতে পুলিশ মিস্টার আরশাদ খানকে আজই কুমিল্লা যেতে হচ্ছে। তিনি মিসেস মীরাকে বললেন, তোমরা থাকো, তোমার ছেলেকে সাবধান করো। রুহুল আমিনকে পুলিশের ধরলেও সে কিন্তু দমে যাওয়ার না, আর ওই মেয়ের থেকে দূরে থাকতে বলবে। মিসেস মীরা স্বামীকে আশ্বাস দিলেন। এদিকে রাকিব মিলিকে কল করছে। তোমার ভাইকে বলো কেস তুলে নিতে। আমার মামাও তোমার ভাইদের মধ্যে না মিলতেই পারে, কিন্তু আমার মামা তোমার ভাইকে মারতে চাইবে কেন? তাদের মধ্যে ব্যবসা নিয়ে ঝামেলা, সেটার জেরে পুলিশ কেস। মিলি বলে, আমার ভাই তোমার মামার নামে কোনো কমপ্লেন করেনি। পুলিশ সেটা খুঁজে বের করেছে। যদি নির্দোষ হন তাহলে তো পুলিশ ওনাকে ছেড়েই দেবে। দেখো, আমার মামার যেন কিছু না হয়। আমিও তোমার ভাইও তোমার কথা শুনে মামার প্রপোজাল রিজেক্ট করেছি, দাঁড়ায়নি নির্বাচনে। রাকিব, তুমি আমাদের ভুল বুঝছো। আমার ভাই তোমার মামার নামে কোনো কমপ্লেন করেইনি। আমার ভাই শুধু ওই দেওয়ানের বিরুদ্ধে কমপ্লেন করেছে। এখন দেলোয়ার জবাববন্দিতে কি বলেছে সেটা তো আমরা জানি না। তোমরা পুলিশের সাথে কোঅপারেটর করো, উনি নির্দোষ হলে ছাড় পেয়েই যাবে। এটা নিয়ে চিন্তা করছো কেন? মিলি, তুমি বুঝতে পারছো না। আমি বুঝতে পারছি না রাকিব। ছেলের কান্না শুনতে পাচ্ছ না? ছেলেকে খাওয়াতে হবে, কল রাখো। এই বলে মিলি রাকিবের কল কেটে দিল। তারপর ছেলের দিকে মনোযোগ দেয়। পতেঙ্গা সমুদ্র তটে বাইক রেখে দাঁড়িয়ে আছে আদিরা ও মার্শাদ।
আদিরা সমুদ্রের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এখানে আসার পর বাইক থেকে নামার আগেও পরে আদিরা আর একটা কথাও বলেনি। মার্শাদ ওর নীরবতা মেয়েটার মনের উপর দিয়ে যা গেছে তা এখনও ঠিক হয়নি, সেটা মার্শাদ বুঝতে পারছে। সাগরের ঢেউয়ের কলতান কানে এক সুমধুর ধ্বনির মতো বাজছে। মার্শাদ তার পাশে দাঁড়িয়ে থাকা নিস্তব্ধ রমণীটির দিকে অপলক চেয়ে আছে। প্রায় 10 মিনিট এইভাবেই কেটে গেল। অতঃপর আদিরা তার নীরবতা ভাঙল। সে বলল, মার্শাদ। মার্শাদ জবাব দিল, আমি আপনাকে ভালোবাসি। থমকে গেল মার্শাদ। সম্মুখে সাগরের ঢেউয়ের শব্দ এখন তার কর্ণকুহরে পৌঁছাচ্ছে না। তার মনে হচ্ছে সে ভুল শুনেছে। সে প্রশ্ন ছুড়ল, কি বললে? আদিরা এবার মার্শাদের দিকে তাকালো, চোখে চোখ রেখে প্রাণহীন স্বরে বলল, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমি আপনার জন্য ঠিক নই। আমার জন্য আপনার জীবনে অনেক দুঃখই আসে। আপনি বারবার বিপদে পড়েন। আজ আমি আপনাকে ভালোবাসার কথাটা এই কারণে জানালাম যাতে আপনার মনে না হয় আপনার ভালোবাসা ব্যর্থ। আপনার ভালোবাসা ব্যর্থ না, বরং আমি আপনার জন্য অশুভ। সামিরা আপুকে বিয়ে করে নিন। মার্শাদ হতবাক হয়ে আদিরার দিকে চেয়ে আছে। আদিরা কথাগুলো বলে আবার সামনের দিকে ফিরে। মার্শাদ ওর বাহু ধরে আবার নিজের দিকে ঘুরিয়ে শুধায়, তোমাকে এসব কে বলেছে? আর সামিরাকে বিয়ে করব মানে? বলো, এসব কে বলেছে? আদিরা নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর শান্ত কণ্ঠে বলে, উত্তেজিত হবেন না। আপনার জন্য এখন উত্তেজিত হওয়া ক্ষতিকর। তুমি বলো, কে বলেছে এসব? সামিরা? সামিরা বলেছে, তাই না? যেই বলুক, সত্য তো সত্যই। বিগত 1 বছরে আপনি যত বিপদে পড়েছেন তার অর্ধেক বিপদও আপনার বিগত 5 বছরে হয়নি। তাহলে কি দাঁড়ায়? মার্শাদ আদিরাকে দেখছে। মেয়েটার চোখ ভাষাহীন, যেন নিজেকে খুব শক্ত করে কথাগুলো বলছে। মার্শাদ বলে, আমি বিয়ে করলে তোমাকেই করব, আর নয়তো করব না। এখন তো তুমিও আমাকে ভালোবাসো। এখন যদি তুমি ওই সামিরার কথায় এসে আমাকে ইগনোর করো বা বিয়ে করতে না চাও, তবে এবার আমি এমনভাবে লাপাত্তা হব যে কেউ খুঁজে পাবে না। মাইন্ড ইট। মার্শাদ কথাটা বলে সমুদ্রের দিকে কঠোর দৃষ্টিতে দেখছে। আদিরা পেছন থেকে অসহায় দৃষ্টিতে মার্শাদকে দেখছে। মার্শাদ আবার ঘুরে কঠোর স্বরে বলে ওঠে, তুমি যখন আমাকে ভালোবাসোনি তখন আমি তোমাকে সময় দিয়েছি না? দিয়েছি তো, বলো। শেষের বাক্যটা মার্শাদ ধমকে সুরেই বলে। আদিরা দ্রুত উপর নিচে মাথা ধুলায়। মার্শাদ আরও বলে, তবে এবার সব কিছু ঠিক করতে তোমাকে আমার পাশে থাকতে হবে। যে যাই বলুক তুমি কেয়ার করবে না, মনে থাকবে? আদিরা মুখ ঘুরিয়ে নিল। মার্শাদ চোখ বন্ধ করে হতাশ নিঃশ্বাস ছেড়ে আদিরাকে নিজের দিকে ঘোরালো। তারপর অনুনয় করে বলল, প্লিজ, আমি তোমাকে বলছি, আর কিছু হবে না। সবাইকে পুলিশ আটক করেছে, সব ঠিক হয়ে যাবে। আমাকে ভার্সিটিতে দিয়ে আসুন। তুমি আমার কথা আমলে নিচ্ছ না, তাই না? প্লিজ মার্শাদ। মার্শাদ আর কিছু বলল না। আদিরার হাত ছেড়ে বাইকে উঠে বসলো। আদিরাও পেছনে উঠে বসলো। প্রায় কয়েকদিন পেরিয়ে গেল। মার্শাদ অফিস ভার্সিটি 2 দিকেই ম্যানেজ করে চলছে। আদিরার সাথে তার দেখা হচ্ছে না। অসুস্থতার জন্য সে 7টা থেকে 4টা অফিস টাইমটাই করে, ওভারটাইম করে না। ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে প্রায় ওভারটাইম করতে হয়। আদিরা তার ফোন রিসিভ করে না। মাহির মাধ্যমে যতটুকু খবর পায়, আদিরা টিউশনের সময় 8 ঘন্টা এগিয়ে এনেছে, যার দরুন মার্শাদের অফিস ছুটির আগেই আদিরা টিউশনে চলে যায়। তারপর মার্শাদ ভার্সিটিতে গেলে ঠিক সময় আর বের হতে পারে না। পূজার ছুটি ও শুক্রবার সহ 3 দিনে ছুটি পেয়েছে, আর বৃহস্পতিবার একটা ক্লাস। আদিরা ভাবল গ্রামে গিয়ে বেরিয়ে আসবে। তার খুব মায়ের কোলে মাথা রেখে ঘুমোতে ইচ্ছে করছে। মাকে বলতে ইচ্ছে করছে সেই আবার এই গ্রামে ফিরে আসতে চায়। ওই শহরে এখন তার জন্য বিষাদের ছায়া ভর করেছে। কাউকে ভালোবেসেও তাকে দূরে ঠেলে দিতে ইচ্ছে হচ্ছে। আদিরা বাসের টিকিট কেটে ফেলেছে। বুধবার ক্লাস করেই হোস্টেলে গিয়ে সব গুছিয়ে নিবে। তারপর সন্ধ্যার বাসে রওনা দিবে। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। আদিরা মাহিকে বলল যেন বৃহস্পতিবার ও সোমবারের ক্লাসটার নোট করে। টিউশন শেষে আদিরা ক্লাস শেষে পথের ধার দিয়ে হাঁটছে। তখনই একটা বাইক তার পাশে থামলো। আদিরা ঘাড় ঘুরিয়ে দেখল। মার্শাদকে দেখে সে দাঁড়ালো, কিন্তু তার দৃষ্টি রাস্তার দিকে। মার্শাদ বাইক থেকে নেমে বলল, তুমি তোমার গ্রামে যাচ্ছ? আমাকে তো বললে না। প্রয়োজন মনে করিনি। হাসলো মার্শাদ। আদিরা একবার মাথা উঁচু করে দেখে আবার নিচু করে ফেলল।
মার্শাদ ও থুতনিতে আলতো স্পর্শ করে মুখটা উঁচু করে শুধালো, এসব করে নিজেও তো শান্তি পাচ্ছ না, আমাকেও কষ্ট দিচ্ছ। যদি এমন হতো তুমি অন্তত শান্তিতে আছো তবে আমি মেনে নিতাম। আমি ভালো আছি। খুব, দেখতেই পাচ্ছি। আদিরা আর চোখে তাকালো। মার্শাদ যে তাকে ব্যঙ্গ করছে সেটা সে বেশ বুঝতে পারছে। সে বলে, আমি হোস্টেলে যাব। বাইকে ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। না, আমি রিক্সা নিয়ে নিব। ওকে, আমি রিক্সা ডেকে দিচ্ছি। আদিরা কিছুটা অবাক হয়। মার্শাদ রিক্সা ডেকে দিলে তাতে উঠে পড়ে। আদিরা গ্রামে তার বাড়িতে ঢুকতেই আহাতকে দেখতে পায় উঠানে দাঁড়িয়ে ব্রাশ করছে। আহাত তার বোনকে দেখে ছুটে আসে, তারপর চিৎকার করে মাকে ডাকে। আদিরার মা সকালের নাস্তা বানাচ্ছিলেন। তিনি বাইরে এসে মেয়েকে দেখে খুব খুশি হন। তিনি প্রথমেই জিজ্ঞাসা করেন, কয়দিন থাকবি? 2-3 দিন, তারপর চলে যাব। 2-3 দিনে কি থাকা পোষায়? আরও কতদিন সময় নিয়ে আসবি তো? আদিরা হুট করে তার মাকে জড়িয়ে ধরে। তার মা আশা বেগম হুট করে মেয়ে এমন জড়িয়ে ধরাতে কিছুটা ঘাবড়ে গেলেন। মেয়ের মুখটাও কেমন শুকনো। তিনি মেয়েকে ছাড়িয়ে চুলার জাল নিভিয়ে মেয়েকে ঘরে নিয়ে দরজা দিলেন। তারপর মেয়েকে জিজ্ঞাসা করলেন, তোর কি হয়েছে মা, আমারে বল। মায়ের আকুল স্বর শুনে আদিরা কেঁদে ফেলল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি আর ওখানে যেতে চাই না, আমার সবকিছু দম বন্ধ লাগে। আশা বেগম আরও বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে তাই বল, যাবি না কেন? তোর তো বড় ভার্সিটিতে পড়ার শখ ছিল, আল্লাহ তোর ইচ্ছা পূরণ করেছে, তো এখন কি হলো? আদিরা বলতে শুরু করলো দেলোয়ারের কাহিনী, মার্শাদ কিভাবে তাকে উদ্ধার করেছে সব। তারপর আদিরা কাঁদতে কাঁদতে আরও বলে, ক্যাম্পাসের অনেকে আমার দিকে কেমন কেমন করে যেন দেখে, আমার সামনে পেছনে আমাকে নিয়ে কথা বলে। ওরা বলে আমার নাকি দেলোয়ার রেপ করছে, কিন্তু মা, এমন কিছু হয় নাই। তার আগেই মার্শাদ ভাইয়া চলে এসেছিল, উনি সময় মতো না আসলে হয়তো। আশা বেগম মেয়ের মুখ চেপে ধরেন। তারপর ধরা কণ্ঠে বলে, চুপ চুপ, এসব আর মুখেও আনবি না। যা হয় নাই তা হয় নাই, মানুষের তো কত কথা কইব। তুই এত ভালো একটা ভার্সিটিতে পড়তে গেছস, এখন মাঝপথে ছাইরা এলে মানুষ কম কথা কইতো না। অচেনা শহরে বদনাম নিয়া থাকা যায়, কিন্তু চেনা শহরে বদনাম লইয়া সেটা নিয়ে থাকা যায় না। তোরে শক্ত হইতে হইব। আদিরা কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে। তার মা তার থেকে সাহসী। তার মা তাকে অনুপ্রেরণা দিতে এত দূর এনেছেন। ওদের মা মেয়ের কথাবার্তার মাঝে আহাদ আবার চিৎকার করে উঠল, মা দেখো, কতগুলো ভাইয়া আপু আইছে, ওরা আপুরে খুঁজতেছে। আদিরা চোখ মুছে আশা বেগম বলে, এখন আবার কে আইলো, তোরে খুঁজে কেন? চলো দেখি। আদিরা ও আশা বেগম ঘর থেকে বের হলেই দেখতে পায় মাহি, সাবিহা, রিন্দি ও মার্শাদের পুরো বন্ধু মহল। সবাইকে একসাথে দেখে আদিরা হতবাক হয়ে চেয়ে থাকে। মাহি, সাবিহা ও রিন্দি আশা বেগমকে সালাম দেয়। তারপর মাহি বলে, আন্টি, আমি আদিরার ফ্রেন্ড, আর ওই যে আমার ভাই মার্শাদ ইশরাক খান, আর ওরা সবে আমার ভাইয়ের ফ্রেন্ড। সবাই সালাম দিলে আশা বেগম একসাথে সবার সালামের জবাব দেন। তারপর সবাইকে বসতে বলে তিনি আহাদকে নিয়ে ঘরে যান। তারপর আহাদকে টাকা দিয়ে হোটেল থেকে নাস্তা আনতে পাঠায়। আদিরা মাহিকে টেনে নিজের ঘরে নিয়ে যায়। তারপর শুধায়, তোরা এখানে এসেছিস কেন? কারণ তোর মনের অবস্থা ভালো না, তাই আমার ভাইয়েরও মন খারাপ। সেই তার হবু বউকে একা ছাড়তে ভরসা পাচ্ছিল না। আদিরা নজর ঘুরিয়ে রুষ্ট স্বরে বলে, তোরা এখানে এসেছিস কেন? কে তোর ভাইয়ের হবু বউ? আমি তো না, সামিরা আপু তোর ভাইয়ের হবু বউ। মাহি আয়েশ করে বসে। তারপর বলে, সেটা পরে দেখা যাবে। তুই রাজি না হলেও তোর বাবা মা যদি রাজি হয়ে যায় তাহলে। মাহি, তোরা এখানে বাড়াবাড়ি করিস না প্লিজ। বাবা এমনি আমাকে এত দূরে রেখে পড়ালেখা করাতে রাজি ছিলেন না। রিল্যাক্স বেব, তুই জাস্ট ফ্লোতে যা, বাকিটা আমরা বুঝে নিব। মাহি তাকে কিন্তু নিশ্চিত হতে বললেও আদিরা নিশ্চিন্ত হতে পারছে না। তার বাবা খুব রাগী, কী থেকে কি হয়ে যায়। আদিরার বাবা কাশেম আলী দোকান থেকে দুপুরের বাড়িতে খেতে এসে এত আয়োজন ও মানুষ দেখে অবাক হয়ে যান। সবাই উঠানে পাটি পেতে দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে বসেছে। কাশেম আলী হাঁক ছেড়ে আহাদকে ডাকেন। আহাদ আসলে আহাদকে জিজ্ঞাসা করেন, বাড়িতে এত মানুষ কেন? আপুর ভার্সিটিতে আইছে,
মেয়ের আগমনের কথা শুনে কাশেম আলীর মুখে হাসি ফোটে। কই তোরা পাই, মার্শা তো পাকের ঘর থেকে ভাত তরকারি আনতেছে, সবাই এখন খাইতে বসবে। কথাটা বলে আবার আহাদ ছুটে চলে গেল। কাশেম আলী দেখলেন ওনার স্ত্রী ও মেয়ে রান্নাঘর থেকে খাবার এনে বড় দুইটা পাটির মাঝে রাখছে। উনি হাত মুখ ধুতে কলপাড়ে গেলেন। কাশেম আলীর কলপাড়ে গিয়ে কলে একবার চাপ দিয়ে পা ধুয়ে আবার চাপ দিতে নিলে দেখেন আদিরা কল চাপ দিয়ে দিচ্ছে। কাশেম আলী মুখে হালকা হাসি ফোটে। তিনি জিজ্ঞাসা করেন, হঠাৎ আইলা যে? তোমার মাই তো বলে নাই তুমি আসবা? তোমাদের দেখতে ইচ্ছে করতেছিল বাবা। আবারও মৃদু হাসেন কাশেম আলী। অজু করে ঘরে গিয়ে নামাজে দাঁড়ান। এদিকে আশা বেগম সবার পাতে ভাত বাড়তে নিলে মার্শাদ বাধা দেয়। আন্টি আঙ্কেল আসুক, তারপর সবাই একসাথে খাই। আশা বেগম কথাটা শুনে খুশি হলেও বলেন, উনি নামাজ পড়তেছে বাবা, তোমরা খাবার শুরু করো, নামাজ শেষ হইলেই উনি আসবেন। মার্শাদ হালকা হেসে বলে, না আন্টি, আঙ্কেল নামাজ শেষ করে আসুক, তারপর আমরা একসাথে খাবো। আশা বেগম আবার কিছু বলতে চাইলে আদিরা ইশারায় না করে। মৃদুল মার্শাদের কানের কাছে ফিসফিস করে বলে, হবু শ্বশুরকে ইমপ্রেস করতে চাইছিস? মার্শাদ কটমট দৃষ্টিতে তাকালে মৃদুল চুপসে যায়। তারপর ওরা আদিরার বাবার জন্য অপেক্ষা করতে থাকে। কাশেম আলী নামাজ শেষ করে আসতেই দেখে সবাই বসে আছে। তিনি জিজ্ঞাসা করেন, তোমরা সবাই বসে আছো কেন, খাওয়া শুরু করলা না? আশা বেগম প্রত্যুত্তরে বলেন, ওরা সবাই আপনার জন্যই অপেক্ষা করতেছিল। আরে কি বলো, আমার জন্য কেন অপেক্ষা করতেছিল? আশা বেগম মার্শাদকে দেখিয়ে বললেন, আশা ছেলেটা বলল, আপনি আসলেই খাবার শুরু করবে, আমি বলেছিলাম শোনে নাই। কাশেম আলী মার্শাদের দিকে তাকালো। তারপর মৃদু হেসে পাটিতে বসতে বসতে বললেন, আচ্ছা এখন সবাইরে খাবার দাও, ভাত তরকারি ঠান্ডা না হইয়া গেছে। কি রাঁধছো আজ? লাল মুরগির গোস্ত, তেলাপিয়া মাছ, করলা ভাজি, ডাল। আশা বেগম আদিরা ও সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। ওনাদের সাথে রাত্রি ও সুমি হাত বাটালো। বিকেলে ওরা গ্রামে হাঁটতে বের হয়েছে। ধান ক্ষেতের আইল দিয়ে হাঁটছে। গতকাল রাতে বৃষ্টির কারণে মাটি ভেজা। সুমি স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছে, কারণ তার বাড়িও গ্রামের দিকে। বাকিদের ঝামেলা হচ্ছে। মার্শাদ আদিরার সাথে সবার পেছনে পাশাপাশি হাঁটছে। আদিরা প্রথমে শুধায়, কেন এসেছেন? তোমার জন্য। মার্শাদের সাবলীল উত্তর, কিন্তু আদিরা তাতে সন্তুষ্ট না। আদিরা বলে, আপনি নিজের সময় নষ্ট করছেন, সেই সাথে আপনার বাবার বিরুদ্ধে যাচ্ছেন। আপনার বাবা তো চাইছেন সামিরা আপুর সাথে আপনাকে বিয়ে দিতে। বিয়ে করব তো আমি, সেখানে আমার সম্পত্তিও ইম্পর্টেন্ট। আমি রাজি না থাকলে বাবা চাইলেই কি? আঙ্কেল খুব রাগ করবে। করুক। আদিরা বুঝতে পারছে না এই ছেলেটা এত টিট কেন। সে আবার বলে, আপনি ওনার একমাত্র ছেলে, উনি নিশ্চয়ই আপনার খারাপ চাইবেন না। মার্শাদ এবার হাঁটা থামায়, সে সাথে আদিরাও। তারপর আদিরা দুই কাঁধে ধরে নিজের দিকে ঘোরায় আর বলে, আমি জানি আমার বাবা আমার খারাপ চাইছেন না, কিন্তু ওই যে আমি যা ফেস করেছি তা আমার বাবা জানেন না বিধায় তিনি সামিরার সাথে বিয়ে দিতে চাইছেন। তার উপর এখন আমি বললেও তিনি মানবেন না। আদিরা চুপ করে রইল। মার্শাদ আবার বলল, বাবা আমাকে বাধ্য করতে পারবেন না, যাতে কখনো বাধ্য করতে না পারে। এজন্যই আমি ওনার সাজেস্ট করা সাবজেক্টে পড়িনি। আমি সব সময় স্বাধীনভাবে থাকতে চেয়েছি। কিন্তু উনি আপনার বাবা। মার্শাদের এবার মাথা খারাপ হচ্ছে। সে বলে, এত ভোলাভালা কেন তুমি? নিজের হ্যাপিনেস নিয়েও ভাবো, মানুষের কথা ভাবতে যাও কেন? কাউকে কষ্ট দিয়ে ভালো থাকা যায় না। আদিরা তুমি কি জানো আমি এত ধৈর্যশীল না, কিন্তু তোমার কারণে আমাকে জোরপূর্বক ধৈর্য ধরতে হচ্ছে। তো আমাকে ধৈর্যহারা হতে বাধ্য করো না প্লিজ। কথাটা বলেই মার্শাদ আদিরাকে রাখে রেখেই সামনে মৃদুল রাফিদের কাছে এগিয়ে গেল। আহনাব মার্শাদকে দেখে জিজ্ঞাসা করে, কি হলো আবার, রেগে আছিস মনে হচ্ছে? আমার মাথায় একটা বাড়ি মারো, এত নেই একটা মেয়েকে কিভাবে ভালোবাসলাম। রাফিদ ফট করে বলে ওঠে, তোর কি আফসোস হচ্ছে দোস্ত? আফসোস না, রাগ হচ্ছে। আমি যা শুনতে চাই না ও আমাকে সেগুলোই বলে, আর যা শুনতে চাই সেটা বলতেই ওর বছর পেরিয়ে যায়।
হতাশ নিঃশ্বাস ছাড়ল মারশাদ। ওর বন্ধুরা ওকে সান্ত্বনা দিচ্ছে। মাহি, সাবিহার, রিন্তি খানিকটা পিছিয়ে আদিরার সাথে হাঁটছে। মাহি শুধায়, তুই আবার কি বলেছিস? কিছু না। মাহি সন্দেহের দৃষ্টিতে তাকায়। সাবিহা বলে, তুইও তো মারশাদ ভাইকে ভালোবাসিস, তাহলে এমন করিস কেন? মাহি মুখের ভাব বিকৃতি করে বলে উঠে, ওর কাছে জামাইয়ের থেকে শ্বশুরের চিন্তা বেশি। জামাই ভার্মে যাক। কিন্তু মাহির হাতে একটা থাপ্পড় লাগায়। মাহি ভ্রু কুচকে তাকালে রিন্তি ইশারায় চুপ থাকতে বলে। রিন্তি বলে, তুই মারশাদ ভাইয়ার বাবা মাকে নিয়ে একদমই চিন্তা করবি না, তোরা জাস্ট বিয়েটা কর, তারপর ওনারা ঠিক মেনে নিবে। আদিরা হতবাক হয়ে তাকায়, মুখ দিয়ে আপনা আপনি বের হয়, বিয়ে। সাবিহা ও রিন্তির সাথে সহমত পোষণ করে বলে, ঠিক বলেছিস রিন্তি, কয়েক বছর পর ওনাদের সামনে নাতি নাতনি নিয়ে গেলে ওনারা আর রাগ করে থাকতে পারবে না। মাহিও হাসি হাসি কণ্ঠে বলে ওঠে, ঠিক ঠিক, আমি আর মা আছি তো ইমোশনাল ব্ল্যাকমেল করতে। আদিরা এদের কথা শুনে মাথায় হাত দেয়। এরা সব পাগল হয়ে গেছে। রাতের খাবার খেতে সবাই বসেছে। আশা বেগম সবার জন্য চিতই পিঠে বানাচ্ছেন। চিতই পিঠার সাথে হাঁসের মাংস, গোশত, শুটকি ভর্তা ও সরিষা ভর্তা। সবাই একসাথে রান্নাঘরের পাশে পাটি বিছিয়ে বসে খাচ্ছে। কাশেম আলী দোকান বন্ধ করে সবে এসেছেন। তিনি কলপাড়ের দিকে গেলে আদিরা উঠে যেতে চায়। তখনই মাহি ওকে বাধা দিয়ে নিয়ে যায়। তারপর কাশেম আলীকে বলেন, আঙ্কেল, আমি কল চেপে দিই, আপনি হাত মুখ ধুয়ে নিন। তুমি পারবা? চেষ্টা করে দেখি। কাশেম আলী হেসে সায় দিলেন। মাহি নিজের সর্বস্ব জোর লাগিয়ে কল চাপার চেষ্টা করছে। কল দিয়ে সামান্যই পানি বের হচ্ছে। কাশেম আলী বলেন, তুমি পারবা না মা, আমি কল চেপে দিতে পারবো। মাহি বাধা দেয়, না না, আমি পারবো। তারপর আবার চেষ্টা করে। কল চাপতে চাপতে মাহি নিজের কথাগুলো গুছিয়ে নেয়। মাহি সাহস করে জিজ্ঞাসা করেই ফেলে, আঙ্কেল, একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? না, তুমি কও। মাহি সামান্য ঢোক গিলে বলতে শুরু করে, আদিরা তো শহরে থাকে, ধরেন ওর শহরের কাউকে পছন্দ হলো, তাকে বিয়ে করতে চাইলো, তখন? কাশেম আলীর কপাল কুঁচকে গেল। মাহি আগ্রহ নিয়ে উত্তরের অপেক্ষা করছে। কাশেম আলী জবাব দেয়, পোলা যদি ভালো হয় তাহলে আমাকে সমস্যা নাই। মায়ে তো আগেই সাহস করে শহরে গেছে গা, এখন কি তার গ্রামের কাউরে পছন্দ হইব? কাশেম আলী কথাটা আফসোসের সাথেই বলেন। মাহি ফের প্রশ্ন করে, ছেলে কেমন হতে হবে? মানে আপনাদেরও তো কিছু পছন্দ অপছন্দ আছে। স্বভাব চরিত্র ভালো হইতে হইব, ভালো পরিবারে হইতে হইব। আমার মায়া সুখে থাকবে এতটুকু নয়। মাহি খুশি হয়ে যায়। তারপর বলে, চলুন আঙ্কেল, আন্টি চিতই পিঠা বানাচ্ছেন। তারপর কাশেম আলী ও মাহি রান্নাঘরের কাছে যায়। মাহি সাবিহার পাশে বসতে সাবিহা ওর কানে কানে শুধায়, কি বললো আঙ্কেল? পরে বলবো, এখন পিঠা খা। আশা বেগম পিঠার শেষ খোলা উঠিয়ে সবাইকে বললেন, খাওয়া শেষ কইরা তোমরা ছেলেরা উত্তরের ওই ঘরটাতে চইলা যাইও, আর মাইয়ারা সব আদিরার ঘরে কষ্ট কইরা কাটাইতে হইব। আমাগো আর রুম তো নাই, উত্তরের ঘরটা মেহমানগোর জন্য বানাইছে। ওখানে দুইটার আরও বেশি তশক আছে, বড়টা আদিরার রুমে নিয়ে আসলেই হইয়া যাইব। তারপর তিনি আদিরাকে উদ্দেশ্য করে বলেন, উত্তরের ঘরটা আমি ঝাড়ু দিয়ে রাখছি, তুই দুইটা তোষক বিছাই দিস আর কয়েল জ্বালাই দিস। আদিরা হ্যাঁ বোধক মাথা নেড়ে খেতে খেতে মার্শাদের দিকে তাকায়। মার্শাদ তার দিকেই তাকিয়ে আছে। অতঃপর আদিরা দ্রুত নিজের দৃষ্টি নিচু করে ফেলে। মার্শাদও মাথা নিচু করে মৃদু হাসে। উত্তরের ঘরে তোষক চাদর বিছানো ও বালিশ ঠিক করছে আদিরা। ঘরের বাহিরে মার্শাদও তার বন্ধুরা অপেক্ষা করছে। রাফিন মার্শাদের কাছে এগিয়ে গিয়ে বলে, আমাদের সাথে দাঁড়িয়ে আছিস কেন? তো কি করব? ভ্রু কুচকে প্রত্যুত্তর করে মার্শাদ। রাফিন কপাল চাপড়ে বলে, আদিরা ভেতরে, তুই গিয়ে ওর কাজে হেল্প তো করতে পারিস। মার্শাদ ভাবে রাফিন ভুল কিছু বলছে না। সে রাফিনের এক গাল খুব জোরে টেনে ঘরের ভেতরে ছুটে যায়। রাফিন চোখ মুখ কুচকে বলে, ভালো একটা আইডিয়া দিলাম, আর ও কিনা আমার গালে এত জোরে টেনে দিল, শালা এক নাম্বারের কুশ্চিত।
রাফিনের কথা শুনে মৃদুল, আহনাব, রবিন ঠোঁট চেপে হাসছে। আহনাব হালকা কাশি দিয়ে হাসি চেপে রেখে বলে, ও আমার শালা, তোর না। আহনাবের কথা শুনে মৃদুল ও রবিন আর নিজেদের হাসি থামিয়ে রাখতে পারল না। রাফিন রেগে আহনাবকে দুঘা লাগিয়ে দেয়। আহনাবও হাসতে হাসতে সহ্য করে নেয়। ঘরের ভেতরে গিয়ে মার্শাদ হালকা কাশি দেয়। আদিরার মনোযোগ আকর্ষণের চেষ্টা করলো। আদিরা বিছানার চাদর টান টান করে বালিশগুলোর জায়গা মতো রাখতে রাখতে পেছনে ঘুরল। মার্শাদ জিজ্ঞাসা করলো, তোমার কোনো হেল্প লাগবে? মার্শাদের কথা শুনে আদিরা মুখ বিকৃতি করে ফেলল। সে নিজের আশেপাশে তাকিয়ে জবাব দিল, বাটা মরিচের বটু ফেলতে আসছেন। সরি। মার্শাদ প্রথমেই বুঝল না যে আদিরা তাকে ব্যঙ্গ করেছে। আদিরা আবার বলে, হেল্প লাগবে যে বললেন, এবার বন্ধুদের ডেকে নিয়ে এসে এখানে ঘুমিয়ে আবার হেল্প করেন। তারপর আদিরা ঘর থেকে বেরিয়ে আসে। মার্শাদ কয়েক সেকেন্ড সেখানে দাঁড়িয়ে যখন আদিরার কথাগুলো বুঝতে পারল, তখন সেও ঘর থেকে বেরিয়ে এলো। আদিরা উঠোন দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তখন মার্শাদ ডাক দিল, আদিরা, আমি হেল্প করতে গিয়েছিলাম, কিন্তু তুমি এত ফার্স্ট যে। আদিরা ঘুরে জবাব দিল, বুঝেছি, এবার ঘুমান। মার্শাদ মাথা চুলকে তাকিয়ে রইল। তখন রাফিন মার্শাদের কাছে এসে বলল, আমার যে এত জোরে গাল টেনে গিয়েছিস, ওইটাই ছিল প্রতিদান। তারপর রাফিন ঘরের ভেতরে ঢুকে যায়। আহনাব, মৃদুল, রবিন হাসতে হাসতে ঘরের ভেতরে যায়। আদিরার ঘরের ভেতর মেয়েরা গোল হয়ে বসেছে। আজ রাতটা তারা ফোনে চারজন করে লুডো খেলে কাটাবে। আহাদও এসে ওদের সাথে যোগ দিয়েছে। খেলতে খেলতে একটু পর আহাদ ঘুমিয়ে যায়। আদিরা ওকে বাবা মায়ের রুমে রেখে আসে। সুমি বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।